আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উজ্জ্বল স্যারের বিবি অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ধারাবাহিক ক্লাসের হিসেবে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্ট রয়েছো, তোমাদের অ্যাডজাস্টমেন্ট প্রসেস যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে একটি অঙ্ক আজকে সলভ করব। আর যারা অন্যান্য ডিপার্টমেন্টে রয়েছে, তোমাদের এই চ্যাপ্টারটা হয়তো এই নামে আছে, অন্যতম অন্য কোনো নামে আছে। তো এটা হলো ওয়ার্কশিট, বাংলায় কার্যপত্র বলে। যাদের কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল তাদের ইন্টারমিডিয়েট সময় এটা অধ্যায়টা ছিল কার্যপত্র নামে। তো আমি পিছনে যে ক্লাসগুলা করেছি ওখানে সমন্বয় জাবেদা নিয়ে আলোচনা করা হয়েছে। তো সমন্বয় জাবেদা যদি ভালো করে বুঝে থাকো তাহলে এই ওয়ার্কশিট করতে তোমার জন্য অনেক সহজ মনে হবে। আর যদি সমন্বয় জাবেদা প্রবলেম থাকে তাহলে ওয়ার্কশিটটা তোমার অনেক কঠিন মনে হবে। তো ওয়ার্কশিটের কিছু বেসিক আলোচনা আমি করে নিই। তোমার এরকম একটি প্রশ্ন দেওয়া থাকবে, রেয়া মিল, এটাকে রেয়া মিল বলে। এরপরে কিছু সমন্বয় দেওয়া থাকবে, আর নিচে করণীয় প্রিপেয়ার 10 কলম ওয়ার্কশিট। তোমাকে একটু ওয়ার্কশিট করতে হবে। তো ওয়ার্কশিটটা সাধারণত 10 কলামেরই হয়, কখনো কখনো এটা 8 কলাম অথবা 12 কলাম হতে পারে। তো বেশিরভাগ 10 কলামেরই আসে পরীক্ষায়। 10 কলামের যে টাকার ঘরগুলো আমি একটু বলি। 5টা ধাপ করতে হয়, 5টা ধাপে 10 কলামের সৃষ্টি হয়েছে। যেমন ট্রায়াল ব্যালেন্স একটা ধাপ, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। এই 5টা ধাপে আমাদের 10টা টাকার ঘর সৃষ্টি হয়েছে। এর জন্য আমাদের 10 কলাম ওয়ার্কশিট। যেমন ডেবিট ক্রেডিট, ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্টের ডেবিট ক্রেডিট, সবগুলো ডেবিট ক্রেডিট আছে। তো আমরা অঙ্কটা শুরু করব। শুরু করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, এরকম একটা ঘর কাটতে হবে। হ্যাঁ, এরকম একটি ঘর কাটতে হবে। কাটার পরে এই রেয়া মিলের যে এন্ট্রিগুলা রয়েছে এই এখানে, রেয়া মিলের এন্ট্রিগুলা একে একে তোমাকে উঠাতে হবে। ডেবিট দিকে এতগুলা এবং ক্রেডিট দিকে এতগুলা রয়েছে, এই সবগুলি এন্ট্রি এখানে ট্রায়াল ব্যালেন্সের নামের যে ঘরটা রয়েছে এখানে তুমি উঠাবা। ট্রায়াল ব্যালেন্সের যে ঘরগুলো রয়েছে এখানে তুমি এই সবগুলি উঠাও। আচ্ছা, ওঠানোর পরে দুই পাশে তুমি যোগ করবো। এই 22,20,000, এখানেও 22,20,000। এখানে একটা জিনিস স্মরণ রাখতে হবে, যদিও রেয়া মিলে যোগফল করে দেওয়া আছে এই 22,20,000, এখানেও 22,20,000, এরপরও তুমি এন্ট্রি ওঠানোর পরে নিজে থেকে এটা যোগ করে নিবা। কেননা অনেক সময় টাকা ওঠানো কম বেশি হতে পারে, এর জন্য নিজে থেকে যোগ করে নিতে হয়। যদি তোমার উঠানো ভুল হয় তাহলে অঙ্ক তুমি যত চেষ্টাই করো তোমার মিলবে না। এর জন্য তোমার যে কাজটা করতে হবে, র্যামের এন্ট্রিগুলো ওঠানোর পরে ওগুলো আবার নিজে নিজে যোগ করতে হবে ট্রায়াল ব্যালেন্স। এই এগুলো যোগ করে যদি দুই পাশে মিলে বুঝতে হবে তোমার ওঠানো ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের অঙ্কের এতটুকু হলো প্রাথমিক কাজ। এরপর আমরা মূল অঙ্কে চলে যাব। এরপর আমাদের যে দ্বিতীয় ধাপটা, আমাদের তো প্রতি ধাপে ধাপে অঙ্ক করতে হবে। হ্যাঁ, আমাদের যেই দ্বিতীয় ধাপটা রয়েছে সেটা হলো অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্ট আমরা করব এই নিচের গুলো থেকে। তো এখানে 4টে অ্যাডজাস্টমেন্ট রয়েছে।
এক নম্বরে প্রিপেড ইন্স্যুরেন্স রিপ্রেজেন্ট 5 ইয়ার্স পলিসি ফ্রম জানুয়ারি থেকে ডিসেম্বর 31, 2019, মানে জানুয়ারি 2015 থেকে 2019 সাল। তাহলে কয় বছর হয়? 15 ধরতে হবে, 15, 16, 17, 18, 19, এই 5 বছর যেখানে বলা আছে যে 5 বছরের জন্য। এখন আমাদের অঙ্ক তো 1 বছরে হয়, মনে রাখতে হবে ওয়ার্কশিট সাধারণত 1 বছরের হয়, 1 ইয়ার হয়। তো আমাদের সমন্বয় জাবেদার নিয়ম অনুসারে যে প্রিপেড ইন্স্যুরেন্স, এটা অগ্রিম বীমা, রেয়া মিলে কি দেওয়া আছে? রেয়া মিলে দেওয়া আছে প্রিপেড ইন্স্যুরেন্স মানে সম্পদ দেওয়া আছে। রেয়া মিলে এই যে দিকে প্রিপেড ইন্স্যুরেন্স মানে সম্পদ দেওয়া আছে, আমাদের জাবেদা খরচ দেখাতে হবে। তাহলে খরচ দেখাবো, ইন্স্যুরেন্স ডেবিট করব আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট করব। এখানে রেয়া মিলের যতগুলো এন্ট্রি আছে এই পর্যন্ত, এই লোন এন্ট্রি পর্যন্ত, এখানে কোনো ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে কোনো এন্ট্রি নাই। না থাকার জন্য কি করতে হবে, আমাকে এই নিচে নিচে কিছু ঘর বেশি করতে হবে, এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে এন্ট্রি লিখতে হবে। এই ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে আমি এন্ট্রি লিখবো। লেখার পরে এখন টাকা বের করব। তো এটা তো 5 বছরের জন্য পলিসি, তো এই 1,80,000-কে আমরা 5 দিয়ে ভাগ দিব। 1,80,000-কে যদি আমি 5 দিয়ে ভাগ দিই, টাকা আসবে কত? 36,000। এই 36,000 টাকা হবে আমাদের প্রতি বছরের খরচ। তাহলে আমরা জাবেদা খরচ দেখাবো, ইন্স্যুরেন্স দেবে 36,000, আর ক্রিয়েট করতে হবে প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স নামে ঘর আছে, এই যে এখানে প্রিপেড ইন্স্যুরেন্স, এটা সোজাসুজি এখানে ক্রেডিট দিকে 36,000 টাকা লিখবো, এই 36,000 টাকা লিখবো। এই আমাদের প্রথম এন্ট্রি শেষ। এরপর দ্বিতীয় এন্ট্রি স্যালারিজ পেয়েবল 20,000 টাকা। তাহলে ব্যয়ের বকেয়া আমরা জানি ক্রিয়েট করতে হয়। তো রেওয়া মিলে স্যালারি এক্সপেন্স নামে এন্ট্রি আছে কিনা দেখবো আগে। রেওয়া মিলে স্যালারি এক্সপেন্স নামে কোনো এন্ট্রি আছে কি? স্যালারিজ, হ্যাঁ, এই যে স্যালারি এক্সপেন্স নামে এন্ট্রি আছে। তাহলে এটা সোজাসুজি ডেবিট দিকে লিখবো, এই ডেবিট দিকে স্যালারি এক্সপেন্স নামে আমি ডেবিট দিকে লিখলাম 20,000। এরপরে স্যালারিজ পেয়েবল নামে রেমিলে কোনো এন্ট্রি নাই, স্যালারিজ পেয়েবল নামে কোনো এন্ট্রি নাই, এর জন্য এখানে স্যালারিজ পেয়েবল নামে লিখবো 20,000 ক্রেডিট দিকে। তো একবার ডেবিট হবে, একবার ক্রেডিট হবে। আচ্ছা, এরপরে 3 নাম্বার জাবেদা ডেপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট, এটার জন্য একটা জাবেদাই হয় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। এই যে এখানে আমাদের রেমিলে কোনো এন্ট্রি নাই, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে কোনো এন্ট্রি নাই এখানে। তাহলে আমাদের নতুন করে এন্ট্রি খুলতে হবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 30,000, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে এখানে এন্ট্রি রয়েছে। এখানে রেমিলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে এন্ট্রি রয়েছে, এই যেখানে এটা সোজাসুজি ক্রেডিট দিকে লিখবো 30,000। 3 নাম্বার এন্ট্রি দেওয়া শেষ। এরপর 4 নাম্বার সাপ্লাইজ অন হ্যান্ড ডিসেম্বর 31, 2015 সালে 30,000 টাকা। তার মানে সাপ্লাইজ 30,000 টাকা হাতে আছে। তাহলে আমাদের রেয়া মিলে কি দেখানো আছে? রেয়া মিলে সাপ্লাইজ, একটা জিনিস মনে রাখতে হবে, বিশেষ করে দুইটা এন্ট্রি, প্রিপেড ইন্স্যুরেন্স এবং সাপ্লাইজ। প্রিপেড ইন্স্যুরেন্স এবং সাপ্লাইজ এই দুইটা এন্ট্রি রেয়া মিলে যা দেখানো থাকে তার উল্টা জাবেদা করতে হয়। রেয়া মিলে যদি সম্পদ থাকে খরচ দেখাতে হয়, রেয়া মিলে যদি খরচ থাকে সম্পদ দেখাতে হয়। আচ্ছা, তাহলে সাপ্লাইজ এখানে হ্যাঁ বলা আছে, এই যে এখানে সাপ্লাইজ বলা আছে 1,20,000 টাকা, এটা সম্পদ দেখানো আছে। তাহলে আমাদের জাবেদা খরচ দেখাতে হবে, খরচ দেখানো মানে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট করতে হবে। এখানে আমরা সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট করব, ডেবিট করলাম, আর হলো সাপ্লাইজ ক্রেডিট করতে হবে, সাপ্লাইজ ক্রেডিট করব। এখন টাকার পালা। আমাদের এখানে সাপ্লাইজ ছিল 1,20,000 টাকা, আর সর্বশেষ সাপ্লাইজ থাকবে 30,000 টাকা।
তাহলে আমাদের খরচ হয়েছে কত, এটাও সম্পদ। আর এইখানে যে সাপ্লাই 1,20,000 টাকা বলছে, এটাও সম্পদ। তাহলে আমাদের এখন বাদ বাকি যে ডিফারেন্সটা 1,20,000 এবং 30,000 ডিফারেন্স 90,000 টাকা, এই 90,000 টাকা আমাদের খরচ হয়ে গেছে। তাহলে এখানে সাপ্লাই এক্সপেন্স এই যে 90,000 টাকা, আর সাপ্লাই এখানে এই 90,000 টাকা। এই হলো আমাদের সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা গুলো শেষ করার পরে এরপর আমাদের অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা কিভাবে করব, আমি একটু মুছে নিই দাগগুলি। আচ্ছা, এরপর আমরা যেটা আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের তৃতীয় ধাপ, আমাদের আরেকটু কাজ আছে এখানে, অ্যাডজাস্টমেন্টের যে ব্যালেন্স গুলি, এই ব্যালেন্স গুলির আবার এদিকে নিচে যোগফল নামাতে হবে। আমরা অনেকে একটা জিনিস ভুল করি, আমরা এই নিচে নিচে যোগ না করে আমরা ডান দিকে যাওয়া শুরু করি। এখানে একটা বড় ধরনের মারাত্মক ভুল হয়, সেটা হলো যে আমার যদি এখানেও ভুল হয়ে যায়, ধরি অ্যাডজাস্টমেন্টে তোমার কোথাও ভুল হয়েছে, টাকা তোমার মিলল না, হ্যাঁ, তাহলে তুমি ওইদিকে যতই করো তুমি, তোমার অঙ্ক কিন্তু সারাদিনও মিলবে না। এর জন্য অ্যাডজাস্টমেন্ট আগে যোগ করে মিলাতে হবে, মিলানোর পর ওদিকে যাব, মানে প্রতিটা ধাপ যোগ করে করে মিলিয়ে তারপর ওদিকে যাব, তাছাড়া আমাদের অঙ্ক করাটা অনেকটা কঠিন হয়ে যাবে। তাহলে এদিকে 1,76,000, এদিকে 1,76,000 টাকা আসছে, আমাদের যোগফল ঠিক আছে। এরপরে আমাদের তৃতীয় যে কাজটা করতে হবে সেটা হলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা কিভাবে করতে হয়, যেমন ক্যাশ ট্রায়াল ব্যালেন্স ছিল 3 লাখ, অ্যাডজাস্টমেন্টে নাই, তাহলে আমাদের সরাসরি 3 লাখই বসছে 3 লাখ, এই 3 লাখ বসছে। এরপর অ্যাকাউন্ট রিসিভেবল এখানে নাই, এখানে সরাসরি বসবে। প্রিপেড ইন্স্যুরেন্স এখানেও আছে, এখানেও আছে। তো এখানে যেমন ডেবিট আছে, এখানে ক্রেডিট আছে, তাহলে ডেবিট ক্রেডিট থাকলে বিয়োগ হবে, তাহলে আমরা বিয়োগ করব। আর যদি ডেবিট ডেবিট থাকতো যোগ করতাম, মানে এটা মনে রাখতে হবে, ডেবিট আর হলো ডেবিট, ডেবিট ডেবিট হলে আমাকে প্লাস করতে হবে, আর ক্রেডিট ক্রেডিট থাকলেও আমাকে প্লাস করতে হবে। আচ্ছা, এরপরে যদি বিপরীত থাকে, মানে ডেবিট ক্রেডিট যদি থাকে তাহলে মাইনাস করতে হবে, আবার ক্রেডিট ডেবিটে যদি থাকে তাহলে মাইনাস করতে হবে। যেমন এখানে প্রিপেড ইন্স্যুরেন্স আছে ডেবিট, এখানে আছে ক্রেডিট, তাহলে আমাদের মাইনাস করতে হবে, মাইনাস করে 1,44,000 টাকা আমাকে বসাতে হবে। এরপর সাপ্লাই 1,20,000, এখানে আছে 90,000, এটা ডেবিট এটা ক্রেডিট, আমাকে মাইনাস করতে হবে, মাইনাস করে 30,000 টাকা বসাতে হবে। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি 30,000 টাকা বসাবো, এটা কি ডেবিটে বসাবো না ক্রেডিটে বসাবো, আমাদের বড় যে ব্যালেন্সটা থাকে কোন দিকে দেখতে হবে। যেমন 1,20,000 টাকা, এটা বড়টা ডেবিট দিকে আছে, তাহলে ছোটটা বড়টা থেকে বাদ দিয়ে এই ডেবিট দিকে বসাতে হবে, মানে বড় ব্যালেন্সটা ডেবিট দিকে যদি থাকে ডেবিটে হবে, আর যদি ক্রেডিটে থাকে তাহলে ক্রেডিটে হবে। আচ্ছা, এরপরে এই কাজগুলি আমরা করে ফেলবো। অফিস ইকুইপমেন্ট, ড্রয়িং এন্ড অ্যাডভার্টাইজমেন্ট, এক্সপেন্স রেন্ট, মিসলেনিয়াস, ইন্টারেস্ট, এগুলোর কোনো কাজ নাই, এগুলো যা সরাসরি গিয়ে বসবে। অ্যাকাউন্টস পেয়েবল বসবে, অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট যোগ হবে, এগুলো সব নিয়ে বসানোর পরে আমাদের নিচের যে ব্যালেন্স গুলো রয়ে গেছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স এখানে 36 এগুলো একটা করে আছে, একবার করেই বসবে। এরপর আমাদের এই অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের যোগ করতে হবে, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের আমাদের ব্যালেন্স টানতে হবে নিচে, এদিকে 22,70,000 টাকা হয়েছে, এদিকেও 22,70,000 টাকায় হয়েছে। তো এটা আমি কিছুক্ষণ আগে বলেছি, এদিকে ব্যালেন্স যোগ ফল না মিলা পর্যন্ত ওইদিকে যাবা না, এদিকে যোগ ফল মিলে মিলে ওদিকে যেতে হবে, হ্যাঁ, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। এরপরে আমাদের চতুর্থ ধাপ, 5টা ধাপ করতে হয়, আমাদের তৃতীয় ধাপ শেষ, এরপরে চতুর্থ ধাপ করতে হবে, এরপরে পঞ্চম ধাপ। তো এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, এই দুইটা ধাপ আমরা একত্রে করব,
একত্রে কিভাবে আমাদের এই অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের যে ব্যালেন্স গুলি আছে এখান থেকেই টাকা যাবে, হয় ইনকাম স্টেটমেন্টে যাবে না হলে ব্যালেন্স শিটে যাবে। তো আমরা এটা কিভাবে করব? যেমন ক্যাশ, ক্যাশ আমাদের কোথায় যায়? এটা ইনকাম স্টেটমেন্টে যাবে না ব্যালেন্স শিটে যাবে, এটা আমাদের আগে জানতে হবে। তো আমি একটা নিয়ম তোমাদের বলে দেই। ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে যত ব্যয় আছে সব ডেবিট দিকে যাবে, আর ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট দিকে যত আয় আছে সব যাবে। হ্যাঁ, আর ব্যালেন্স শিটে ডেবিট দিকে যাবে যত সম্পদগুলো রয়েছে সব ডেবিট দিকে যাবে, আর ক্রেডিট দিকে যত দায় রয়েছে এই দায়গুলি ক্রেডিট দিকে যাবে। তো একটা এন্ট্রি হয় ডেবিট হবে, সরি, এখানে এখানে প্রতিটা এন্ট্রি হয় আয় ব্যয় হবে নাহলে দায় সম্পদ হবে। তো আমি শুরু করি। যেমন ক্যাশ এটা সম্পদ, এর জন্য ব্যালেন্স শিটে যাবে। তো তোমার ডেবিট ক্রেডিট এগুলা মনে না রাখলেও হবে, কারণ এখানে ব্যালেন্স ডেবিট দিকে থাকলে ডেবিট দিকে বসবে, ক্রেডিট দিকে থাকলে ক্রেডিট দিকে বসবে। শুধু তোমাকে জানতে হবে এটা আয় ব্যয় না দায় সম্পদ। তাহলে ক্যাশ এটা আমাদের সম্পদ হয় ব্যালেন্স শিটে এই 3 লাখ। আর আরেকটা কথা বলি, টাকা সবসময় এই অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের যে ঘরটা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ঘরটা, এই ঘর থেকে টাকা নিতে হবে। এইসব ঘর থেকে টাকা নেওয়া যাবে না, তাহলে কিন্তু অঙ্ক মিলবে না। যদি এইসব ঘর থেকে টাকা নাও তাহলে অঙ্ক মিলবে না। তাহলে ক্যাশ 3 লাখ, 3 লাখ, অ্যাকাউন্ট রিসিভেবল 2,20,000, এদিকেও 2,20,000, কারণ সম্পদ। প্রিপেয়ার ইন্স্যুরেন্স সম্পদ ব্যালেন্স শিটে গেছে, সাপ্লাই সম্পদ ব্যালেন্স শিটে গেছে, স্যালারি এক্সপেন্স এই যে 5 লাখ টাকা এটা কিন্তু ইনকাম স্টেটমেন্টে ব্যয়, এই যে ডেবিট দিয়ে গেছে। এরপরে অফিস ইকুইপমেন্ট সম্পদ ড্রয়িং এটা আমাদের ব্যালেন্স শিটে যায়, এটা মালিকানা সত্ত্ব বিধায় ব্যালেন্স শিটে যায়। এরপর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, মিসেলেনিয়াস ইন্টারেস্ট এক্সপেন্স, এগুলা এইখান থেকে এই পর্যন্ত এগুলো সবই আমাদের ব্যয়ের জন্য ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে যাবে সবগুলা। এরপর অ্যাকাউন্টস পেয়েবল এটা আমাদের দায়, ব্যালেন্স শিটে যাবে, এই যে ব্যালেন্স শিটে ক্রেডিট দিয়ে গেছে। অ্যাকুমুলেটেড এটা ব্যালেন্স শিটে যাবে। ক্যাপিটাল মালিকানা সত্ত্ব এটা ব্যালেন্স শিটে যাবে। সার্ভিস রেভিনিউ এটা কিন্তু আমাদের আয়, এর জন্য এখানে ইনকাম স্টেটমেন্টে গেছে। লোন এটা আমাদের দায় হয়, এর জন্য ব্যালেন্স শিটে গেছে। আচ্ছা, টোটালের আমাদের কোনো কাজ নাই। ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা ইনকাম স্টেটমেন্টে যাবে। স্যালারিস পেয়েবল ব্যালেন্স শিটে, পেয়েবল থাকলে ব্যালেন্স শিটে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটা আমাদের ইনকাম স্টেটমেন্ট। সাপ্লাইস এক্সপেন্স ইনকাম স্টেটমেন্ট। এরপরে নেট ইনকাম এটা আমাদের কাজ করতে হবে, এটা আমাদের যাবে না, এটা কাজ করতে হবে। আচ্ছা, এখন কিভাবে করব? এখন ইনকাম স্টেটমেন্টের ব্যালেন্স গুলি আমি আগে যোগ করব। এটা একটু মনে রাখতে হবে, কখনো কিন্তু দুই পাশ মিলবে না, এটা অবশ্যই ডিফারেন্স হবে। তো আমরা এটা 1,20,000 টাকা, সরি 11,20,000 টাকা ক্রেডিট দিকে হয়েছে, এই ব্যালেন্সটা আমরা ডেবিট দিকে লিখবো। এদিকে যা হয়েছে এটা আমরা এদিকে লিখবো, লিখে ডেবিট দিকের এই যে ব্যালেন্স গুলো আছে এই ব্যালেন্স গুলি আমাদের ক্যালকুলেটর আগে যোগ করতে হবে। যোগ করে আমাদের দেখতে হবে কত টাকা হয়, এগুলো যোগ করতে হবে। যোগ করার পরে যে টাকাটা হয় সেটা 11,20,000 থেকে বাদ দিতে হবে। বাদ দিলে আমাদের এই যে 1,04,000 টাকা আছে, এটা হবে নেট ইনকাম, এটা হবে নেট ইনকাম। আচ্ছা, এই ব্যালেন্সটা আবার ব্যালেন্স শিটে যাবে। তো এখানে আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা এই যে অঙ্কটা করতেছি, এত এন্ট্রি এখানে আমরা করলাম, অনেক এন্ট্রি করলাম, কোন এন্ট্রি কিন্তু ঘর চেঞ্জ হবে না, মানে ডেবিটে ডেবিটে ক্রেডিটে ক্রেডিটে কোনো ঘর চেঞ্জ হবে না, কিন্তু একমাত্র এই নিট ইনকামের টাকাটা তোমাকে ঘর পরিবর্তন করে ব্যালেন্স শিটে বসাতে হবে। নেট ইনকামের টাকাটা ঘর পরিবর্তন করে তোমাকে ব্যালেন্স শিটে বসাতে হবে। যেমন এটা যেমন আমাদের ডেবিট দিকে হয়েছে নেট ইনকাম,
ব্যালেন্স শিটে ক্রেডিট দিকে যায় বসবে। যদি আমাদের এটা নেট লস হইতো, মানে যদি ক্রেডিট দিকে হইতো, তাহলে আমাদের ব্যালেন্স শিটে যায় ডেবিট দিকে বসতো। যেহেতু ডেবিট দিকে হয়েছে, এর জন্য আমাদের ব্যালেন্স শিটে যায় ক্রেডিট দিকে বসাতে হবে, এটা মনে রাখতে হবে। এরপরে এটা বসানোর পরে আমরা ব্যালেন্স শিটে দুই পাশ যোগ করব। দুই পাশ বলতে ডেবিট পাশ আর ক্রেডিট পাশ যোগ করব। যোগ করলে আমাদের টাকা সেম হতে হবে। যদি সেম হয় তাহলে বুঝতে হবে তোমার অঙ্ক হয়ে গেছে, আর যদি সেম না হয় বুঝতে হবে তোমার অঙ্ক হয়নি, কোথাও ভুল করেছো। আরেকটা কথা সেটা হলো এখানে রেওয়া মিলে একটা এন্ট্রি রয়েছে, লোন 10% 2 লাখ টাকা। তো এটা যদি তুমি কাজ করো, মানে এটা যদি সুদ দেখাও, দেখালেও হবে আর না দেখালেও হবে। ওরা এখানে নোট দিয়ে দিছে, দেখো লোন 10%-এর কোনো তারিখ উল্লেখ নেই, তাই সুদ ধার্য করা হলো না। যদি তুমি এটার উপর সুদ দিয়ে দাও, দিলেও আমাদের অঙ্ক হয়ে যাবে, 1 বছরের সুদ ধরতে হবে। তো এই হলো আজকে ওয়ার্কশিটের একটি অঙ্ক। তোমরা যারা বিবিএ প্রথম বর্ষের নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষার্থী রয়েছে, আশা করি ক্লাসটা তোমাদের অনেক উপকার হবে। আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবে, শেয়ার করবে। আর যদি তুমি ইউটিউবে আমার এই ক্লাসটি দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা বিজনেস ম্যাথের কোনো ক্লাস চাও তো আমাকে বলো, আমাকে অবশ্যই বলবে। আমার এই যেই নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এখানে তুমি আমাকে বলবে যদি ক্লাস চাও, ইনশাল্লাহ আমি ম্যাথেরও তোমাদের ক্লাস নিব। তো সেই পর্যন্ত ভালো থাকবে, ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই শেষ করছি।